ন্যাপস্যাক অফ ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটির পঞ্চম অধ্যায় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এন্ট্রপি এর একাদশ লেকচার। এই লেকচারে আজকে আমরা আলোচনা করব হচ্ছে একটি আদর্শ গ্যাসের জন্য এন্ট্রপির পরিবর্তনের রাশিমালা প্রতিপাদন। এখন আমরা কিভাবে প্রতিপাদনটা করব সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। এখন আমরা লিখব, মনে করি একটি সিস্টেমে 1 গ্রাম অণু এইভাবে লিখতে হয়, 1 গ্রাম অণু আদর্শ গ্যাস বিদ্যমান আছে। ঠিক আছে, যদি এই সিস্টেমে এটা আমরা এইভাবে বুঝি, আগেও আমরা এটা বুঝেছিলাম, একটা সিস্টেমে যদি আমি ডিকিউ পরিমাণ তাপ দেই তাহলে সে আমাকে কি ডিডাব্লিউ পরিমাণ বা এই কাজ সম্পাদন করে দিবে, এবং এর ভিতরে যে অভ্যন্তরীণ শক্তি ইউ থাকে তার ডিইউ পরিমাণ বৃদ্ধি পাবে। এটি এখানে বলা হয়েছে, সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ প্রদান করায় ডিডাব্লিউ পরিমাণ বায়ু কাজ সম্পাদিত হয় এবং অভ্যন্তরীণ শক্তি ডিইউ পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডিডাব্লিউ। ঠিক আছে, এখন সমচাপ প্রক্রিয়া মানে হচ্ছে পি স্থির। পি স্থির মানে এইখানে যদি 1 হয় পি, এইখানেও একই হবে। ঠিক আছে, তাহলে এর পার্থক্য ডিপি কত হবে? 1 - 1 ইজ ইকুয়াল টু 0। এটাই আমি লিখবো। সমচাপ প্রক্রিয়ায় ডিপি ইজ ইকুয়াল টু 0। আবার আমরা কি জানি? সমচাপ প্রক্রিয়ায় কি কৃত কাজ। ঠিক আছে, তাহলে কৃত কাজ কি? ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি। এটা সম্ভবত আমরা চতুর্থ অধ্যায়ের লেকচারে, তৃতীয় লেকচারে দেখেছি। তাহলে আমরা লিখবো এত প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি। ঠিক আছে, এইখানে আমি লিখবো, যেহেতু আমার জায়গায় ডিডাব্লিউ লিখে নেব, ডিডাব্লিউ এর মান উপরের সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমি যদি বসাই তাহলে আমি কি পাবো? ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ডিভি। এটাকে আমি দিব হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে এটা আমরা মুছলাম, আমাদের প্রয়োজন নাই। তারপর হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমরা জানি হচ্ছে এন্ট্রপির পরিবর্তন ডিএস ইজ ইকুয়াল টু ডি কিউ বাই তাপমাত্রা। এখান থেকে আমি কি করবো? ডি কিউটাকে নিব। তাহলে ডি কিউ দিয়ে আমি রাখি ডি কিউ ইজ ইকুয়াল টু টি ডিএস। এখন কি ডি কিউ এর যে আমি মানটা পেলাম সেটা আমরা 1 নং সমীকরণে যদি বসাই তাহলে আমি কি পাবো? এখানে যদি আমি লিখি টি ডিএস কিউ এর পরিবর্তে ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ডিভি। এটাকে দিব হচ্ছে আমরা 2 নং সমীকরণ। এরপর আমরা কি করতে পারি? এখন স্থির আয়তনে আপেক্ষিক তাপ অর্থাৎ হচ্ছে সিভি ইজ ইকুয়াল টু, আমি জানি হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই ডিটি। এখন স্থির আয়তন যখন আমি বলবো তখন আমি কি জানি? ডিভি ইজ ইকুয়াল টু 0 হবে। কিভাবে? এখানেও ভি, এখানেও ভি এক, এর পরিবর্তন অবশ্যই 0 হবে, যেহেতু আমি বলছি স্থির আয়তন। তাহলে ডিভি যদি 0 হয় তাহলে এই পিডিভির সাথে 0 গুণ করলে কি 0 হয়ে যাবে না? বা এইখানে যদি আমি লক্ষ্য করি, এই পিডিভির সাথে যদি আমি যখন এই 0টা এখানে বসায় দিব তখন কি হয়ে যাবে? এটা 0। মানে ডি কিউ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ডি ইউ। তাহলে এখন লেখা যাবে হচ্ছে সিভি ইজ ইকুয়াল টু ডি কিউ এর পরিবর্তে লেখা যাবে কি? ডি ইউ ডিভাইডেড বাই ডিটি। ঠিক আছে, তাহলে আমি লিখলাম কি? স্থির আয়তনে আপেক্ষিক তাপ আমি জানি হচ্ছে সিভি ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই ডিটি হলে ডিভি ইজ ইকুয়াল টু কি হবে? 0। এবং তাহলে কি হবে? এই যে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিউ হবে, ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ হবে। তাহলে আমি কি পাবো? সিভি ইজ ইকুয়াল টু ডিইউ ডিভাইডেড বাই ডিটি। এর পরবর্তী লাইন কি হবে সেটা আমি উপরে লিখবো। এটা আমি লিখে রেখেছি, এটা আমাদের পরবর্তী কাজে লাগবে, যাতে আমাদের এটা লিখে সময় নষ্ট করতে না হয়। তাহলে এখনকে যদি আমরা উপরে মুছে দিয়ে লিখি,
বুঝলাম। এখনকে যদি আমরা লিখি, এর পরবর্তী লাইনটা আমরা লিখতে পারি এভাবে, বা সিভি ইজ ইকুয়াল টু, কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে সিভি তো না, ডি ইউটা লিখবো আমরা, হচ্ছে ডি ইউ ইজ ইকুয়াল টু সিভিডিটি। ঠিক আছে, এইটা লিখলাম। লিখে এখন আমরা লিখবো হচ্ছে এই যে ডি এর মানটা পাইলাম, এই ডি ইউ এর মান, এই মানটা আমি এখন আবার এই যে 2 নং সমীকরণ বসাতে লিখবো ডি ইউ এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি, টিডিএস, ডি এর পরিবর্তে লিখবো হচ্ছে সিভি ডিটি প্লাস কি পাচ্ছি, পি ডিভি। তাহলে এখন আর আমাদের এগুলো লাগবে না, এগুলো আমরা এখন মুছে দিতে পারি। তাহলে এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা এই টিটাকে শুধু ডিএসটাকে রাখবো আর টিটাকে ওই সাইডে দিয়ে ভাগ করে দেবো, গুণ আছে যেহেতু, তাহলে ভাগ হবে ডিএস ইজ ইকুয়াল টু সিভি। ঠিক আছে, এইভাবে লিখলাম আমি, ডিটি ভাগ টি প্লাস পি ভাগ টি, ভাগ করে দিলাম পি এর সাথে, আর হচ্ছে এই ডিভি। ঠিক আছে, এরপর আমরা কি করতে পারি, এইটাকে হচ্ছে আমরা কত নং সমীকরণ দিছিলাম, যদি এটা হয়ে থাকে 2 নং সমীকরণ দিয়ে থাকি, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। ঠিক আছে, এই 3 নং সমীকরণ দিলাম, দেওয়ার পর এখন আমরা লিখবো হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাই। তাহলে সমীকরণটা কি জানি আমি, পি ভি ইজ ইকুয়াল টু আর টি। এখানে আমি তাকাবো হচ্ছে পি বাই টি আছে, তাই পি বাই টি কে টাকা যদি এভাবে নিই, বা পি ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু আমি পাবো হচ্ছে আর ডিভাইডেড বাই ভি। তাহলে এই পি ভাগ টি এর মান আমরা বসাবো কোথায়, 3 নং সমীকরণে। 3 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 3 নং সমীকরণে যদি আমি বসাই, তাহলে আমি কি পাবো, ডি এস ইজ ইকুয়াল টু সিভি ডিটি ডিভাইডেড বাই টি প্লাস, এইটার পরিবর্তে পারবো আর ডিভাইডেড বাই ভি। এই ডিভাইডেড বাই যে ভি আছে, ভিটাকে আমি লিখবো হচ্ছে ডিভি এর নিচে একটু সাজাই নিলাম, তাছাড়া কিছুই না। এটাকে আমরা দিব হচ্ছে 4 নং সমীকরণ দিলাম। এইটা দেওয়ার পরে হচ্ছে আমরা তারপর লিখবো, এখন যদি সিস্টেমে P1 V1 T1 অবস্থা থেকে P2 V2 T2 অবস্থায় পরিবর্তিত হয়, তবে এন্ট্রপির পরিবর্তন, এটা লিখবো। লিখে এরপরে এটার পরে লিখবো হচ্ছে এইটা, এটার পরে কি হবে সেটা এখন আমি আবার উপরে লিখবো। এই সমীকরণ আমাদের লাগবে, তাহলে আমরা লিখবো হচ্ছে পরিবর্তন হবে, ডিএস লিখলাম না, এটাকে হচ্ছে আমি সমাকলন করব, লিমিট দিব হচ্ছে আমি S1 থেকে S2, আবার এখানে কি পুরাটার সাথে সমাকলন দিব dt ডিভাইডেড বাই টি প্লাস আর ডিভি ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, এটাও আমাদের এখন লাগবে না, এটাও লাগবে। তার পরবর্তীতে আমরা লিখবো, বা এটা এখানে দিব না, S1 S2 না দিলেও হবে, যেহেতু আমি দিইনি, আমি পরবর্তীতে দিব। এইখানে আমি দিলাম ডিএস, তাহলে এটা যদি এর সাথে দিই, সিভির সাথে তো আর সমাকলন হবে না, সিভি একটা ধ্রুবক, তাহলে সিভিকে আমি এখানে রাখলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে পাচ্ছি হচ্ছে ডিটি ডিভাইডেড বাই টি
কিন্তু এখানে আমি এটাকে এইভাবে লিখবো না, এটাকে একটু সাজায় নিব। তাহলে আমি লিখবো 1/t dt। আবার এখানে আর, এটাকেও আমি একটু এই যেটা দিয়ে আবার গুণ যদি এর সাথে হয়, তাহলে আর এর সাথে কি সমাকলন হবে? আর তো একটা আদর্শ গ্যাসের সর্বজনীন ধ্রুবক। তাহলে আরটাকে আমি বাইরে রাখবো, রেখে নিয়ে এখানে আবার সমাকলন করব। তাহলে আমি পাবো হচ্ছে 1/v dv। পাইলাম? তাহলে এখন আমি লিমিটগুলো বসাবো। তাহলে এটার লিমিট s আছে, তাহলে আমি s1 থেকে s2, এখানে t আছে t1 থেকে t2, আর এখানে আছে v আছে, তাহলে v1 থেকে v2। এই যে এখানে আমি লিখে দিয়েছিলাম, ঠিক আছে? লিমিটগুলো সোজা করে দিতে হয়, t2 v2, ঠিক আছে? তারপর বা এখন কি আমি জানি dx কে যদি আমি করি তাহলে পাবো হচ্ছে x। তাহলে এখানে যদি s দেই তাহলে আমি পাবো হচ্ছে s। তাহলে s দিলাম, তারপর লিমিট বসাইতে হয় s2 s1, cv এখানেই থাকবে। তাহলে 1/t তো আমি পড়ি নাই, কিন্তু আমি পড়ছি 1/x কে dx কে যদি এখন আমি সমাকলন করি তখন আমি পাবো হচ্ছে ln x। তাহলে এইখানে যদি আমি t দেই আর এইখানেও যদি আমি t দেই তাহলে পাবো হচ্ছে ln t, ln t, t2 t1 প্লাস আর। আবার এখানে যদি করি সেম ভাবে এখানে যদি আমি v দেই, এখানে যদি আমি v দেই তখন পাবো আমার হচ্ছে ln v। তাহলে ln v v2 v1। এর পরবর্তীতে কি করতে হয় আমরা জানি, সমাকলনের ক্ষেত্রে উপরেরটাকে আগে দিতে হয়। তার মানে বা এস এর জায়গায় s2 মাইনাস s1 ইজ ইকুয়াল টু মাইনাস, তারপর s1 দিতে হয় cv। একইভাবে এখানে ln, প্রথমে কি t2 আসবে, তারপর বিয়োগ আসবে, তারপর হচ্ছে t1 যাবে ln t2 প্লাস আর ln v2 আসবে প্রথমে, v2 মাইনাস ln v1। ঠিক আছে? পাইলাম? তারপর আমরা লিখব বা s2 মাইনাস s1 ইজ ইকুয়াল টু cv ln। এখন কি আমরা কি সূচকের নিয়মে একটু যাব? তাহলে সূচকে যদি আমি দেখি তাহলে ln a মাইনাস ln b কে লেখা যায় ln a ডিভাইডেড বাই b। এখানে আমার কি আছে, t2 আছে, t1 আছে, তাহলে হবে t2 বাই t1 ln t2 ডিভাইডেড বাই t1 প্লাস আর। এই ক্ষেত্রে তাহলে কি হবে, v2 দিলে এখানে যদি v দেই, v2 এর জায়গায় যদি v দেই তাহলে পাবো হচ্ছে v2 বাই v1 ln v2 বাই v1। তাহলে এইটা আছে না, এইটা হচ্ছে কি, এখন আমরা দেখবো কি লিখবো। এখানে আমরা লিখবো এটা তাপমাত্রা, এটা আয়তন। লিখবো এটি তাপমাত্রা ও আয়তনের মাধ্যমে আদর্শ গ্যাসের জন্য এনট্রপি পরিবর্তনের রাশি মাল। এরপর আমরা লিখব এইটা আছে না, এটাকে এইভাবে রাখলাম। তাহলে এইটাকে এখন আমরা একটা সমীকরণ দিব। সমীকরণ সম্ভবত এটা হবে হচ্ছে আমার 5 নং সমীকরণ। সম্ভবত যেই সিরিয়ালি যেই সমীকরণটা আসবে সেই সমীকরণটাই আমরা দিব। আমার মনে হয় 5 নং সমীকরণটাই আসার কথা। তারপর আমরা কি করতে পারি, তারপর আমরা লিখবো এখানে লিখবো s2 মাইনাস s1
ইজ ইকুয়াল টু সিভি লন টি2 বাই টি1 প্লাস আর এর মান, তাহলে আর সমান সমান আমরা কি জানি, আর ইজ ইকুয়াল টু আমরা জানি সিপি মাইনাস সিভি, তাহলে এখানে লিখবো হচ্ছে সিপি মাইনাস সিভি লন ভি2 বাই ভি1। এখানে আমরা ব্র্যাকেটে দিয়ে দেব কি আর ইজ ইকুয়াল টু সিপি মাইনাস সিভি বা সিপি বা সিভি ইজ ইকুয়াল টু আর, যেটা দিয়ে আমরা হবে। তারপর আমরা কি করতে পারি, এখন এটাকে গুণ দিব, বা S2 মাইনাস S1 ইজ ইকুয়াল টু সিভি লন T2 বাই T1 প্লাস সিপি, এটা আসবে লন T2 বাই V1, তারপর কি আসবে মাইনাস সিভি লন V2 বাই V1। যেহেতু নিচে জায়গা নেই, আমরা আবার উপরে লিখি, পাইলাম। তাহলে উপরে কি লিখি আমরা দেখি, বা S2 মাইনাস S1 ইজ ইকুয়াল টু, এই সিভি আর সিভিটাকে আমি এক জায়গায় করি, ঠিক আছে, মানে সিভি লন T2 ডিভাইডেড বাই T1 মাইনাস সিভি লন V2 ডিভাইডেড বাই V1, আর হচ্ছে প্লাস সিপি লন V2 ডিভাইডেড বাই V1 হলো। এখন এইখান থেকে আমি কি করতে পারি, সিভিটা কমন নিতে পারি। সিভিটা যদি আমি কমন নিই তাহলে আমি পাবো হচ্ছে লন T2 বাই T1 মাইনাস লন V2 বাই V1 প্লাস সিপি লন V2 বাই V1, এখানে পাবো হচ্ছে S2 মাইনাস S1 বা, এখানে কি পাচ্ছে বা। তাহলে এখন কি হবে, এখন যদি আমি এখানে তাকাই S2 মাইনাস S1 ইজ ইকুয়াল টু সিভি, এখানে আবার পাচ্ছে হচ্ছে লন এ মাইনাস লন বি, তাহলে একটা লন লিখে এ ডিভাইডেড বাই লিখে যায়, তাহলে আমি একটা লন লিখলাম, লিখে এটাকে যদি এ ধরি তাহলে হচ্ছে T2 বাই T1 বড় ভাগ ডিভাইডেড বাই V2 বাই V1, ঠিক আছে, প্লাস সিপি লন V2 বাই V1। তাহলে এর পরবর্তী লাইনটাতে আমরা কি করতে পারি, বা S2 মাইনাস S1 ইজ ইকুয়াল টু সিভি লন, এটাকে যদি একটা ইসে নিয়ে আসি, ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে কি এটা উল্টে যাবে, উল্টে গিয়ে V1 এর সাথে গুণ হবে হচ্ছে T2, তাহলে V1 T2, আর এই নিচেরটার সাথে এটা হবে, তার মানে পাবো হচ্ছে V2 T1, কিভাবে উল্টে যায় আর কি, যদি দেখাই T2 বাই T1 তাহলে উল্টে যায় হবে হচ্ছে V1 আর V2, নিচেরটা উল্টে যায়, ওইভাবে হইলো আর কি। তাহলে এটা আমি পাইলাম, প্লাস লিখবো হচ্ছে আমি সিপি লন V2 বাই V1, ঠিক আছে। এগুলো তো আগের, এগুলো আমি মুছে দিলাম। এটা 5 নং সমীকরণ ছিল সর্বশেষ, এটাকে আমরা দেব হচ্ছে আমরা 6 নং সমীকরণ। কি দেব, 6 নং সমীকরণ। এখন কি আমরা কি জানি, চার্লস এবং বয়লের সূত্র জানি। চার্লসের সূত্রটা কি, চার্লসের সূত্রটা হচ্ছে কি, তাপমাত্রা সমানুপাতিক হচ্ছে আমার, সরি, আয়তন সমানুপাতিক হচ্ছে আমার তাপমাত্রা, ঠিক আছে, যখন কি স্থির পি এবং এন স্থির। আর বয়লের সূত্র হচ্ছে আমার ভি ওয়ান ডিভাইডেড বাই পি, অর্থাৎ আয়তন চাপের ব্যস্তানুপাতিক যখন টি এবং এন আমার কি ধ্রুবক, টি এবং এন স্থির। তাহলে এই দুইটা সূত্রকে যদি আমি একসাথে করে লিখি, ভি সমানুপাতিক হচ্ছে টি এবং পি এর ব্যস্তানুপাতিক, কোনো প্রবলেম আছে না, নাই, তাহলে আমরা লিখতে পারি বা ভি ইজ ইকুয়াল টু কে টি ডিভাইডেড বাই পি। তাহলে কেটাকে যদি এক সাইডে রাখি তাহলে আমরা লিখতে পারি পিভি, এই পিটা ভি এর সাথে গুণ হবে পিভি, এখানে কে এর সাথে টি গুণ আছে, তাহলে এটা হয়ে গেল টি ইজ ইকুয়াল টু কে। এটা আমরা বুঝতে পেরেছি। এটা কি পেলাম আমরা, হচ্ছে বয়েল
এবং চার্লসের সূত্রের সমন্বয় থেকে যে আমরা সমীকরণটা পাইছি সেটা হচ্ছে আমাদের এইটা। এই জিনিসটাই আমরা লিখবো এখন। এটা আমরা বুঝেছি আশা করি। তাহলে এখন আমরা লিখবো বয়েল ও চার্লস সূত্র সমন্বয় সূত্রের লিখব, সূত্রের সমন্বয় থেকে প্রাপ্ত সমীকরণ হতে পাই। তাহলে কি ছিল, আমরা ওই যে নিচে লিখলাম P1 V1 T1, তাহলে আমরা কি পাইছিলাম, বুঝলাম যে PV ডিভাইডেড বাই T ইজ ইকুয়াল টু K। তাহলে লিখতে পারি আমরা P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। ঠিক আছে, তারপর আমরা তাকাবো হচ্ছে এই যে আমাদের 6 নং সমীকরণের এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে যদি আমি তাকাই তাহলে কি পাই, V1 আর T2টাকে একসাথে করতে হবে। তাহলে V1 এখানে আছে, T2 দ্বারা আমি আর দ্বারা গুণ করে দিলাম, তাহলে T1 T2 চলে গেল এইখানে, আর এখানে V2 আসেই। তাহলে ঠিক আছে, V2 আসেই, তাহলে V2টাকে যদি আমি নিচে দিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি, V2 T1, তাহলে V2 T1, আর উপরে P2 আছে, আর এই P1টা এখানে আসে, তাহলে আর গুণ করলে এই পাশে দিয়ে দেওয়া যায় P1। তারপর আমরা লিখতে পারি যে এর মান এত নঙে বসিয়ে পাই, অথবা আমরা লিখতে পারি 6 নং সমীকরণ হতে পাই। যেহেতু এখানে লেখা কষ্ট, এই জন্য আমি আবার উপরে লিখব। তাহলে আমরা কি পাই, সমীকরণ হতে পাই, এইটা সমান সমান আমি এটা বসাবো জাস্ট। তাহলে আমি লিখতে পারি S2 মাইনাস S1 ইজ ইকুয়াল টু CV ln P2 ডিভাইডেড বাই P1 প্লাস CP ln V2 ডিভাইডেড বাই V1। এটা কি চাপ এবং আয়তন। নিচে আমি লিখবো হচ্ছে এটি চাপ ও আয়তনের মাধ্যমে আদর্শ গ্যাসের জন্য এনট্রপি পরিবর্তনের সমীকরণ। এরপর আমরা লিখবো হচ্ছে এটা পাচ্ছি হচ্ছে আমি 6 নং সমীকরণ, তাহলে এটাকে আমি দিব হচ্ছে 7 নং সমীকরণ। তাহলে আমাদেরকে এইগুলো লাগতেছে, এগুলো আমি মুছে দিই। তাহলে এই 7 নং সমীকরণে আমি কি দেখতে পারি, সিভি আছে, সিপি আছে। এখন কি আমরা লিখবো, এখন আমরা জানি, ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। এখানে কি আছে, সিভি কি আছে, সিভিটাকে আমি এই সাইডে রাখবো, বা সিভি ইজ ইকুয়াল টু কি বলা যায়, সিভিটাকে ওই সাইডে দিলাম, আর আরটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে সিপি মাইনাস আর পাইলাম। তাহলে এখনকে যদি আমি এই সমীকরণটা তাহলে দেখি, তাহলে আমি কি লিখতে পারি,
এখানে আমি লিখে দিই এত নং সমীকরণ হতে পাই। তাহলে কি পাবো? S2 মাইনাস S1 ইজ ইকুয়াল টু সিভি, এর পরিবর্তে আমরা লিখতে হবে সিপি মাইনাস আর, আর লন P2 বাই P1 প্লাস সিপি লন P2 V1। তাহলে এখন আমরা গুণন করে দিই এটার সাথে। তাহলে গুণ করলে আমি কি পাবো? S2 মাইনাস S1 ইজ ইকুয়াল টু সিপির সাথে গুণ, তাহলে সিপি লন P2 ডিভাইডেড বাই P1 মাইনাস আর লন P2 ডিভাইডেড বাই P1, ঠিক আছে, প্লাস সিপি লন V2 আর V1 পা। এখন আমরা কি করতে পারি? এই সিপি আর এই সিপিটাকে একসাথে করব। তাহলে S2 মাইনাস S1 ইজ ইকুয়াল টু সিপি লন P2 P1, তারপর কি হচ্ছে প্লাস সিপি লন V2 V1 মাইনাস আর লন P2 P1। তারপর আমরা কি করতে পারি? বা S2 মাইনাস S1 থাকবে, S2 মাইনাস S1, সিপিটা আমি কমন নিতে পারি। তাহলে আমি কমন নিই, সিপি কমন নিলাম, পাচ্ছি হচ্ছে লন P2 বাই P1 প্লাস সিপি, সিপি তো আমি কমন নিছি, তাহলে পাচ্ছি হচ্ছে লন V2 বাই V1 মাইনাস আর লন P2 বাই P1। তাহলে এর পরবর্তীতে আমি কি করতে পারি সেটা এখন আমরা উপর লিখলাম। যেহেতু এখানে আমরা 7 নং সমীকরণ ব্যবহার করছি, এটা একটু আমরা মনে রাখবো। 7 নং সমীকরণ আমরা শেষে ব্যবহার করেছি। তাহলে এর পরবর্তীতে কি করা যায়? বা S2 মাইনাস S1, হ্যাঁ সিপিটাকে আমি লিখলাম। এখন যদি আমি এখানে তাকাই, তাহলে লন এ ধরলাম এটাকে, আর এটাকে ধরলাম হচ্ছে লন বি। তাহলে সূচকের নিয়মে লেখা যায় লন এ, ঠিক আছে না? লন একটা নিলাম, নিলে আমি লিখতে পারি এ, আর এই যে ইসের জন্য হচ্ছে আমার গুণন, লিখতে পারি হচ্ছে বি। তাহলে এই ক্ষেত্রে আমি লিখলে কি পাবো? সিপি, তাহলে প্রথমে কি লিখবো হচ্ছে লন, তাহলে P2 P1, এটা গেল আমার এ, তারপর হচ্ছে গুণন পাবো হচ্ছে V2 V1, ঠিক আছে। তারপর দিলাম হচ্ছে আমি মাইনাস আর লন P2 বাই P2 বাই P1। তাহলে এখনকে যদি এটাকে আমি একটু গুণ করে সাজায় দিই, তাহলে আমি লিখতে পারি বা S2 মাইনাস S1 ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি সিপি লন P2 V2 P1 V1 মাইনাস আর লন P2 P1, জাস্ট গুণ করে রেখে দিলাম। এটাকে দিব হচ্ছে আমি 7 নং দিছিলাম, এটাকে দিব হচ্ছে আমি 8 নং সমীকরণ। আবার আমরা কোথায় যাব? এই যে চার্লস এবং বয়লের যে আমরা এই সমন্বয় করে যে সূত্রটা পাইছিলাম সেটা, সেজন্য আমি ডাইরেক্ট লিখে দেব আবার। এখন আবারের পরে কি? P1 V1, ঠিক আছে, ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 T2। তাহলে কি আছে? P2 V2 আছে, তাহলে এটাকে এই সাইডে দিয়ে দেবো জাস্ট, লিখতে পারি বা P2 V2, এটাকে নিচে দিলাম P1 V1, আর এটাকে যদি উপরে দিই তাহলে আমি লিখতে পারি হচ্ছে P2 V2। তাহলে এটাকে উপরে দিলে আমি কি লিখতে পারি? এটা এই পাশে চলে আসে, তাহলে লিখতে পারি হচ্ছে T2 ভাগ T1। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে 8 নং সমীকরণ হতে পাই।
কি পাচ্ছি S2 মাইনাস S1, কি পাচ্ছি সিপি। এইটার পরিবর্তনে আমি লিখতে পারবো হচ্ছে T2 বাই T1, T2 বাই T1, ঠিক আছে। আর তারপর আমি কি করব, তারপর হচ্ছে আমার আছে হচ্ছে মাইনাস আর লন T2 বাই T1। এখানে আমরা লিখে দেব এটি তাপমাত্রা এবং চাপ, তাপমাত্রা এবং তাপের মাধ্যমে আদর্শ গ্যাসের জন্য এনট্রপির সমীকরণ। এরপর আমরা লিখব, যেহেতু জায়গা নিয়ে আমি উপরে লেখার চেষ্টা করি, এটা কি ছিল হচ্ছে আমাদের 8 নং সমীকরণ, তাহলে এটাকে আমি দিব হচ্ছে আমাদের 9 নং সমীকরণ। তাহলে প্রথমে আমি কি ধরছিলাম 1 গ্রাম অণু, এখন কি আমি ধরি 1 মোল, সরি 1 না তো n মোল বা m গ্রাম আদর্শ গ্যাসের জন্য এনট্রপির পরিবর্তন কি পাচ্ছি, কমা দিব এখানে একটা কমা। তাহলে এই যে সমীকরণটা আছে S2 মাইনাস S1 ইজ ইকুয়াল টু সিপি, এর আগে জাস্ট আমি কি করবো একটা n বসাবো, বসায় এটা ব্র্যাকেটে ফেলাই দিব, তারপর যা আছে লিখে দেব সিপি লন T2 বাই T1 মাইনাস আর লন T2 বাই T1, বা লিখবো আমরা বা S2 মাইনাস S1 n ইজ ইকুয়াল টু আমরা সকলে জানি m ডিভাইডেড বাই বড় হাতের m, অর্থাৎ যে আমি গ্যাসটা নিব তার হচ্ছে আণবিক ভর আর ভর। তাহলে সিপি লন T2 মাইনাস T1 মাইনাস আর লন P2 ডিভাইডেড বাই P1, এটাকে দিব হচ্ছে আমি 10 নং সমীকরণ। আর এটা শেষে আমি লিখে দিব এটি আদর্শ গ্যাসের জন্য এনট্রপি পরিবর্তনের রাশি নালা। এই পর্যন্ত যদি আমরা লিখতে পারি তাহলে আমরা আমাদের প্রমাণটি আমরা সম্পূর্ণ করতে পারবো, আর খুব সহজভাবে সম্পূর্ণ হবে, খুব একটা জটিল কিছু না, এতটুকু লিখলেই আমাদের প্রমাণটা শেষ হবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।